কান্না করে আমার বাবার জন্য দোয়া করে, আনচান করে বাবার জন্য। চোখে জল আসলো। আমার মাকে বলি যে, আমার মা বলে তুই অন্তত ঈদের নামাজ বাড়িতে পড় বাবা। আমি বলে দেখো মা, আমি এখন সমগ্র ইজাহারে আমার পরিবার, তুমি আর আমার ভাই বোন, আমার স্ত্রী, আমার ছোট ছেলে মেয়ে আর পরিবার নয়। যতদিন রাজনীতি করব, মানুষের সেবা করব, ততদিন সমগ্র ইজাহারকে পরিবার হিসাবে মানব, পরিবারের মতো সব জায়গায় যাব। আমার মা মেনে নেয়, মেনে হাসি মুখে বলে ঠিক আছে। যাকে আমি গত ঈদে সভাপতি সাহেব হোসেন সাহেব, মোহাম্মদ হোসেন সাহেব, প্রচুর না মোহাম্মদ হোসেন সাহেব সভাপতি, উনি অসুস্থ ছিলেন। আমি ওনার বাড়িতে গেছিলাম, দাঁড়িয়ে দেখা করে গেছিলাম, উনি কাঁদছিলেন শুয়ে শুয়ে। আমাকে খুব খারাপ লেগেছিল। উনি সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। আমিও দোয়া করেছিলাম, ওনার ছেলেকে বলেছিলাম, ওনাকে বলেছিলাম আমি সুস্থ হয়ে যান, আপনারা চিকিৎসা করেন, সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অসীম দোয়ায় উনি সুস্থ হয়ে এখানে আছেন। যেদিন দেখলাম আমাকে খুব মনে তৃপ্তি পেয়েছিল। না, উনি আছেন আজকে এখানে অত্যন্ত সম্মানিত, সজ্জন, পরেশগার, সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব কায়েদ সাহেব আছেন, ওনাকে আমি সালাম জানাচ্ছি। এখানে আজকে উপস্থিত এই অঞ্চলে যারা আয়োজন করেছেন, বুথের বুথ সভাপতি, হারাজিতে আমাদের মেম্বার, এই সীমান্তপুরের নেতৃত্ব, সহযোগী কর্মী বৃন্দ, ভাই বন্ধুরা, আত্মীয় স্বজনরা, এবং বিশেষ করে অঞ্চলে সর্বধর্মের সমন্বয়, যিনি সব ধর্মকে সমান চোখে দেখেন, আপনাদের এলাকার সন্তান হিসাবে, বিশ্বস্ত ব্যক্তি হিসাবে সুজিত দাস, তার স্ত্রী পায়েল দাস, অঞ্চলের চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি মেম্বার জালালউদ্দিন সাহেব, যুব সভাপতি মনোয়ার ইমরান, মহিলা সভানেত্রী ভক্তি সমেত সমস্ত মেম্বারগণ, মঞ্জুর সঞ্চালনা করছে উপপ্রধান মান্নান, আমাদের নজরুল সাহেব জেলা কমিটির মেম্বার, আমার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ, আমাদের নামাতুর আছে এখানে মেম্বার রানা এবং হাসিরুল আছে, এবং এখানে হাফিজুল্লাহ আছে, গুরুত্ব অঞ্চলের আমাদের আমার অত্যন্ত বিশ্বস্ত ভালোবাসার মানুষ, আদর্শ শিক্ষক, বুদ্ধি জ্ঞানীদীপ্ত মানুষ হাফিজুল্লাহ। উনি আমাদের গুলমদপ্তু অঞ্চলের সভাপতি। আমি এমএলএ হওয়ার পর ওনাকে সভাপতি করেছি। আমি অত্যন্ত খুশি, যিনি কর্তব্য নিষ্ঠাবান হিসাবে অঞ্চলকে পরিচালিত করছেন, সৎ মানুষ হিসেবে, যার কোনো চাওয়া পাওয়া, লোভ লালসা রাজনীতি থেকে নেয়ার নেই। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনাদের মতো মানুষদের রাজনীতিতে সেবা করার জন্য আমার কাছে ফিট মানুষদের দরকার। উনি আমার রিকোয়েস্টে অঞ্চলের দাবি মেনে উনি সভাপতিত্বর কাজ করছেন। এখানে উপস্থিত মানিজুল আছে মেম্বার, আমাদের সাবধান নাকি মনোয়ার আছে, এখানে আমাদের বাপন, মাথায় কি হয়েছে, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট, দেখে শুনে, কুয়াশা খুব চলছে, কালকে অনেকই অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে মিজানুর মেম্বার এসেছে চূড়ামুখ থেকে। এখানে আমাদের মোহাম্মদ হোসেন সাহেবের, উনি তো ছোট ভাই না, ছোট তো দেখে আপনাকে বড় সালাম, উনি আছেন, ওনাকেও আমি শুক্রিয়া এবং আদাব জানাচ্ছি। এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার নুরুল হুদা, তার স্ত্রী আছে নুরুল্লাহ, পঞ্চায়েত সমিতির মেম্বার মাসুরি বেগমের স্বামী আছে, এবং আরেকজন প্রশ্নের মতো তো জালালদা নিজেই আছে। এই করে অনেকে আছে। এখানে আবু বকর আছে, উনি আমাদের মাদ্রাসার শিক্ষক সংগঠন দেখেন, এনটিপিকে হাই মাদ্রাসার, ও তো আলহাজ মানুষ, ও ট্রেনারও হাজিদের ট্রেনিং দেয়। সব বড় দুঃখের বিষয়, ভালো লোকের বাড়িতে ক্ষতি হয়। সে গেছে স্কুলে শ্বশুর বাড়ি, এদিকে তার বাড়িতে 3 ভরি সোনা চুরি হয়ে গেছে। আমি পুলিশকে বলেছি তদন্ত করে চোর যে দুনিয়াতে থাকো, পাতালে থাকলেও তাকে উঠিয়ে আনতে হবে। তাই একটা ব্যাপার আর কি। বেলাল আছে আমাদের লিডার, ইমলাক আছে বুলন্দপুরের মেম্বার। আমি আর নাম বলে সময় নষ্ট করব না। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, মুবারকবাদ, শুভেচ্ছা, সম্মান, এবং আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি সীমান্তপুর, এই সীমান্তপুর কিন্তু এটা আর একটা প্রতিষ্ঠিত গ্রাম, প্রতিষ্ঠিত এলাকা, বিশেষ করে একটা বিরাট মাদ্রাসা।
কোরআনের পাখি তৈরি করার কাজ, মানুষকে সুশিক্ষার করার কাজ আপনারা কিন্তু গ্রামবাসী, এলাকাবাসী এটা প্রতিষ্ঠিত করেছেন বুলন্দর ওয়ানপুর লোক মিলে। আমি প্রতি বছর মাদ্রাসায় আসি এবং আমার মনে না কোনো বছর আসিনি এমএলএ হওয়ার 1 বছর আগে থেকে পরে পর্যন্ত কোথাও না গেলে এই মাদ্রাসার যাওয়ার আমি মিস করি না। কারণ অনেক গরিব এতিম ছেলেমেয়েরা পড়াশোনা করে, আসলে একটা এমএলএ আসলে একটা সবাই উদ্দীপিত হয়, মনোবল বাড়ে। কষ্ট হলো রাত 10টা 11টা ফিরতে ফিরতে 12টা হয়ে যায় কোনো সময় কুয়াশায়, তাও আমি প্রতি বছর এসেছি। আমি অন্য এমএলএ কে ধরে এনে দান খয়রাতের ব্যবস্থা করেছি। রমজান মাসেও আমি হাফিজুল্লাহকে আমার 1 বছর কিছু জাকাতের পয়সা আমি কালেকশন করে দিয়েছি, 1 লাখ টাকা মনে হয়, 1 লাখ টাকা না। হ্যাঁ যাকে ঠিকই আছে, এলাকায় এসেছি বলার কথা মনে পড়ে গেল। আমি সর্বপ্রথম আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। কারণ যে আসার কথা বিকালে এসেছি সন্ধ্যায়, কারণ আজকে দুর্লভপুর হচ্ছে একটা উদ্বোধন ছিল। আর বিশেষ করে আপনারা জানেন যে আগামী 7 তারিখ বুধবার বেলা 2টোয় আমাদের রাজ্যের আগামী ভবিষ্যৎ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু সৈনিক, আমাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি ইটাহারের মুখে আসছে। একটা জনস্রোত, উত্তাল জনস্রোত সেদিন তৈরি হবে। উনি যতটা আমরা জনস্রোতে ইটাহারে ভরিয়ে দেব, উনি খুশি হয়ে আরো উন্নয়নের জন্য ইটাহারের জন্য তদবির সুপারিশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই ওই এলাকায় প্রচারটাও ছিল অভিষেক তার প্রোগ্রামে যাওয়ার জন্য। আপনাদেরও অনুবিনয় আবেদন করব, মেম্বার, কন্টেস্টিং মেম্বার, এলাকার সমস্তকে, তোমাদেরকে যে আপনারাও সেদিন যাবেন, যার যে সম্বল কষ্ট করে গাড়ি, টোটো, সাইকেল, মিছিল যাবেন, সেখানে একটা ইতিহাস, উত্তাল তরঙ্গ, বঙ্গোপসাগরের ঢেউ আমরা দেখতে চাই ইটাহারের জন্য, ইটাহারের খাতিরে। এটা অনুরোধ আপনাদেরও করলাম প্রথমে। তারপরে আজকের একটা মহৎ কাজ আমার বিলক্ষণ মনে আছে। 2023 সালে আমি যখন দিদির সুরক্ষা কবচ প্রোগ্রাম করি, নদীর ওপার থেকে হেঁটে এসে সুজিতরা, আমরা জানো সাহেবরা যাচ্ছিলাম, এটা দিয়ে হেঁটে পদযাত্রা করছিলাম 12টি অঞ্চলে 215 কিলোমিটার পদযাত্রা আমি করেছিলাম নেতা কর্মীদের সঙ্গে নিয়ে। এই 215 কিলোমিটার পদযাত্রা আমাকে পার্টি করতে বলেনি, কোন নেতা করতে বলেনি। আমি এই জন্য করেছিলাম, নতুন এমএলএ হয়েছিলাম, মানুষের দায়িত্ব নেওয়ার সময় আমি মনে করেছিলাম, আমার মাকেও বলছিলাম আমি প্রচুর ঋণী। এই ঋণ আমি কি করে শোধ করবো? অর্থের ঋণী নয়, টাকা পয়সার ঋণী নয়, মানুষের ভালোবাসা, বিশ্বাস, আস্থার ঋণী। এই ঋণ চির ঋণী আমি। তাই আমাকে ইটাহারকে চিনতে হবে, জানতে হবে, এর ভৌগোলিক, ডেমোগ্রাফিকের সবটি জানতে হবে। ইটাহারকে জানতে গেলে পায়ে হেঁটে 215 কিলোমিটার পদযাত্রা করেছিলাম। আমার এক জোড়া দামি জুতো নষ্ট হয়েছে, আঙুল দুদিকের দুটো অনেকটাই নষ্ট হয়ে গেছিল, প্রায় 1.5-2 বছর পরে নিজে নিজে ভালো হয়েছে। এবং হাঁটার পর যেতে যেতে এই গাছতলাতে মাটিতে বসে আমি দুপুরের খাদ্য গ্রহণ করেছি। তখন সীমান্তপুরে অনেক মানুষ, নেতারা আমাদের বলেছিল এখানে একটা কবরস্থান কি একটা আছে বোধহয়, এখানে না, এই যে নদী ভাঙন হচ্ছে, এই তো বাঁদিকে, তার তো আগেই বাঁদিকে টার্নিংটার আগে ডান দিকে যে বাসতলাটা আমরা খেয়েছিলাম, দুপুরে ডাল ভাত খেয়েছিলাম। সেদিন অনেক লোক আমাকে বলেছিল যে আপনাকে নদী ভাঙনটা বেঁধে দিতে হবে। আমি তাদের বললাম না, আগে ওটা করবো, বিকজ ওখানে জমি জায়গা ভেঙে যাচ্ছে। মানুষের জীবন জীবিকা নির্বাহ যে জমি থেকে, যে সম্পত্তি, মানুষের শেষ অংশ যাতে না নদীতে চলে যায়, ওটা আগে করতে হবে। কিন্তু আমাদের সরকার, আমি বিধানসভায় বারে বারে নদী ভাঙন ব্রিজ নিয়ে উত্থাপন করি, কালকেও ভাষণ দিয়েছি, ঠিক না, ইটাহারে যে আপনারা বিধানসভায় যদি যান, আবু বকররা, সুশিক্ষিত কৃতি সন্তান গ্রামে, তাদের মতো লোকেরা যদি যায়,
আর বিধানসভার ভিতরে একটা লাইব্রেরি আছে, সেখানে যদি একটা দরখাস্ত লেখা হয় ইতিহাস সৃষ্টির পরে, স্বাধীনতার পরে, এই ব্লক সৃষ্টির পরে কোন এমএলএ মন্ত্রী বেশি কথা বলেছে উন্নয়নের জন্য, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কে কথা বলেছে, উন্নয়ন চেয়েছে, কি কি চেয়েছে, আশা করছি আপনাদের এই গুণাগার সন্তান সব থেকে 1 নম্বরে থাকবে, উত্তরটা পেয়ে যাবে। তাই এই বলতাম, কিন্তু রাজ্য সরকারের অভাব অনটন ছিল। মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী বিধানসভায় বলল যে মুশারফ এই টার্মে আমি বিরোধিতা করছি না, নদী ভাঙ্গনও দিতে পারবো না, কেন্দ্র টাকা দিচ্ছে না, সরকার চালাতে অনেক কষ্ট, কেন্দ্র 2,08,000 কোটি টাকা দিচ্ছে না। বোল্ডার দিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ করতাম, ব্রিজ করতাম, অনেক কিছু করতাম, কিন্তু করা যাচ্ছে না। কারণ জন্ম থেকে মৃত্যু অব্দি বাড়িতে বাড়িতে নানান সুযোগ সুবিধা দিতে হচ্ছে, যেটা বন্ধ করা যাবে না। আমি কোনোদিন বয়স্ক ভাতা বন্ধ করতে পারবো না, বয়স্ক ভাতা বন্ধ করলে আমার রাতে ঘুম হবে না, গরিব অসহায় মানুষ ওখান থেকে ওষুধ কিনে খায়। আমি কোনোদিন কৃষক ভাতা বন্ধ করবো না, বছরে 2 বার কৃষকরা পেনশন পায়, মারা গেলে এককালীন 2 লক্ষ টাকা পায়, কোন নেতা মাথা ধরতে হবে না, শ্রীপুরে গেলেই পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডারে মহিলারা পয়সা পায় মাসে মাসে, আমাদের কন্যাশ্রীর উপস্থিতিতে পাই, খাদ্যদ্রব্য, মিড ডে মিল, পোশাক পরিচ্ছদ, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, স্কলারশিপ ইত্যাদি পাওয়া যায়। এগুলো বন্ধ করা যাবে না। জনমানুষের কাজ, জনকল্যাণের কাজ বন্ধ করা যায় না। 2-10 বছর পরে রাস্তা ব্রিজ করবো, লোক চলতে কষ্ট হবে, কিন্তু এটা করা যাবে না। সরকারের অভাব অনটন মিটুক, আমি নিশ্চয়ই দেখব। তারপরেও বারে বারে দাবি করে আমি মাননীয় মন্ত্রীদের ধরে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভালোবাসেন বলে ইটাহারের মানুষ, শ্রীমন্তপুরের মানুষ, সব মানুষ ভালোবাসে, আস্থা রাখে, বিশ্বাস রাখে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা বিশ্বাস রাখে। এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রশংসা করেন কাজকর্মের, সৎ নিষ্ঠার। বিধানসভার এমএলএ মন্ত্রীরা সেটা জানে। আমি জানি না আমি কতটা ঠিক, কতটা জীবনে কাজ করতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয় আমাদের ভুল হবে কাজ করতে গেলে। আজকে এখানে বোল্ডার বাঁধা হচ্ছে, মান্না অঞ্চল লোক ফেসবুকে দেখবে আমাদের এখানে এমএলএ তো বললো না, ওরা সমালোচনা করবে। কেন? একটা একটা করে কাজ করতে হবে, ওদের কে বুঝাবে বলুন? তাই আমি সবাইকে বলে ধৈর্য ধরুন, সময় কি, আমি ছাড়া, আমরা ছাড়া, আর এই সরকার ছাড়া কেউ উন্নয়ন দিতে পারবে না, কেউ বিপদে আপদে থাকবে না। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই, ধৈর্য সময় ধরুন। আমরা নির্ভুল না, কাজ করতে গেলে ভুল হবে। আর মাঝে মাঝে আমি বক্তব্য বলি, এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, যে আপনারা যদি নেতা কর্মী, এমএলএ মন্ত্রীর ভুলেই নাই ধরবেন, তাহলে তো উপর থেকে ফেরেশতা এনে ভোটে দাঁড় করাতে হবে। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে মানুষ মাত্রই ভুল হবে। তারপরে মন্ত্রীদের বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভালোবাসেন, বিধানসভার সব মন্ত্রী জানেন, তাই মন্ত্রণালয় এই সুযোগে মন্ত্রী মন্ত্রণালয় ধরে 2টা-4টা করতে করতে আজকে 12টার মতো নদী ভাঙ্গন আমরা আনতে পেরেছি। এই নদী ভাঙ্গন আনতে যে আমাদের অনারেবল ডিএম আমাকে একদিন রাত্রে ফোন করছে, এমএলএ साहब थोड़ा धीरे चलिए। क्यों, क्या हुआ? बोला आपने झगड़ा झाटी करके बहुत बोल्डर रिवर बैंक प्रोटेक्शन वर्क लेके आया। এটাতে প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবদের একটু হাতে নিয়ে এগুলো কাজ করতে হয়। আপনি যদি সব জোর করে মন্ত্রী বলেছে মন্ত্রণালয়কে রাজি করে, প্রিন্সিপাল সেক্রেটারিকে রাজি করে নিয়ে চলে এসছেন, কিন্তু অন্য জেলা, অন্য ব্লক আছে, কি করে হবে আপনি যদি সব নিয়ে আসেন? তার মানে আপনাকে বলি, আজকে শ্রীমন্তপুরে বোল্ডারে নদী ভাঙ্গন উদ্বোধন করলাম, কালকে 11টার সময় ডিএম অফিসে যদি যান, 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে আরটিআই করেন যে এই 2 বছরে এটা উত্তর দিনাজপুরের বুকে নদী ভাঙ্গনের কথাই কাজ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলি, উত্তর দিবে কোথাও নদী ভাঙ্গনের কাজ হয়নি, শুধু ইটাহার ব্লকে 12টা নদী ভাঙ্গনের কাজ হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বললাম মাইকে। তাই অনেক বোকা জোকা খেলো
বিরক্ত বিব্রত চোখ মুখ দেখলো আমাদের এই কাজগুলো আনতে হয়। কারণ সীমান্তপুর একটা মাদ্রাসার জন্য গ্রামটা অনেকটাই সম্মানিত গ্রাম, সবার একটা পরিচিতি গ্রাম। তাই এই এলাকাগুলো পিছিয়ে ছিল, রাস্তাগুলো খারাপ। এই তো পাতরুলিয়া থেকে সীমান্তপুর রাস্তা, যেদিন আমি ঈদে নামাজ পড়ে আমাদের মৌলানা সাহেবের নেই, উনি তো বোধহয় বাইরে আছে, আবুদুল মজিদ সাহেব, ওনাকেও সালাম জানাবেন আমার। ওনার বাড়িতে নাস্তা করে তার মেয়েরা মুম্বাই থাক পড়াশোনা করে অনেক নাস্তা বানিয়েছিল। নাস্তা করে যাওয়ার পথে ওনার বাড়ি হয়ে দেখলাম রাস্তাটা খুব খারাপ। ওই রাস্তাটা আমি বরাদ্দ করে দিয়েছি, 7 তারিখের পরে ওই রাস্তাটা আমরা কাজ শুরু করে দেব। এলাকায় কিছু বাকি থাকবে না, শুধু ধৈর্য সময় ধরবেন। আজ 175 কিলোমিটার রাস্তা ডিসেম্বর মাসে বরাদ্দ করে আনা হয়েছে। পশ্চিমবঙ্গের কোন ব্লক নেই 175 কিলোমিটার রাস্তা ডিসেম্বর মাসে হচ্ছে। সেটা একমাত্র ইটাহার ব্লক। ইটাহারের আগে উন্নয়নকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে 200 কিলোমিটার রাস্তা আমরা করছি, তারই উদ্বোধন চলছে। এই মাঝখানে শুধু বোল্ডারটা উদ্বোধন করলাম। দপ্তর বলছে তাড়াতাড়ি করুন, কাজ শুরু হয়ে গেছে, আপনি তো সময় দিতে পারছেন। দৌলতপুরে বোল্ডারের কাজ আছে, ওইখানে একটা ঈদগাহ ভেঙে যাচ্ছিল, ইটাহার আর দুর্লভ গোলন্ধরবান, ওটাও বরাদ্দ করা হয়েছে। ওটাও নেক্সট সপ্তাহে, পরের সপ্তাহে ওটাও উদ্বোধন করা হবে। আমি প্রথম যখন জেলা পরিষদে ছিলাম মেম্বার, নমুনিয়া আমার এলাকার বড় এলাকা, 4টা বুথ মিলে হাজার হাজার লোকের বসবাস। আমার বাবার অনেক দোস্ত বন্ধু ওই গ্রামে আছে। আমার বাবা কাপাসে হাইস্কুলের ছাত্র ছিল। তো নমুনিয়ার লোক গেলেই আমার বাবা, আমি দেখলাম দোতলা থেকে হাটের দিন গেছে, নিয়ে বসে গল্প করছে, এই তো করছে। আমি বলতাম তুমি এতক্ষণ ধরে ওনাকে নিয়ে বসে গল্প করছো? উনি বলে আর বুঝবি না, আমার ছোটবেলার বন্ধু, এই গল্প করছি তো করছি, বিড়ি খাচ্ছে, ওকে খাওয়াচ্ছে, এরকম করতো। তো আমি নমুনিয়াতে যখন মসজিদের কাজ হয়, দেখবেন সে বড় একটা জামা মসজিদ আছে, জুম্মা মসজিদ। ওই মসজিদের যখন নদীর ধারে কাজ আরম্ভ হয়, তখন কিন্তু মসজিদের ভিতর থেকে ওই নদী থেকে ভাঙন সৃষ্টি হয়েছিল। আমি গেছিলাম, আমাকে দেখতে নিয়ে গেছিল। আমি তখনও বলেছিলাম যে নদী ভাঙানোর কাজ আমার পক্ষে করা সম্ভব না, চেষ্টা করেছিলাম। 6 মাসের মধ্যে ওই নদী ভাঙনটা বেঁধে দিয়েছিলাম। মসজিদটাও বেঁচেছে, এলাকাটা ভালো আছে, কোটি কোটি টাকার সম্পত্তি বেঁচেছে। যদি আমরা নদী ভাঙন বালি রাস্তা করেই এলাকা সমৃদ্ধশালী হবে, ভালো থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উন্নয়ন কোন সরকার, কোন দল দিতে পারবে না। আমি শুধু আপনাদের অনুরোধ করব, আপনারা গুজব অপপ্রচার করে নিন্দা কুৎসা কি বলে কান দিবেন না। আমি সর্বধর্ম সমন্বয় নিয়ে চলা লোক, আমরা শিক্ষিত ছেলে, আমরা জাত ধর্ম উঁচু নিচু কোনদিন বুঝতে চাইনি। সব ধর্মের মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। আপনারা মিথ্যাচারে কান দেবেন না। কিছু লোক ষড়যন্ত্র চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করতে চাইবে ভীষণ দিক দিয়ে, কারণ এরা চায় না এলাকার মানুষ এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকে। জোড়াফুলকে সাপোর্ট করো, তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে টিকিয়ে রাখো। হ্যাঁ, নিশ্চয় আমাদের ভুল হবে, কিন্তু আমাদের ছোট ভুল, আমাদের মেম্বার নেতাদের ছোট ভুলের জন্য এই দলকে, জোড়াফুলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভুল বাঁচবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সংখ্যালঘু মানুষদের কোন অবস্থায় নেই যে কেউ বাঁচাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন, সংখ্যালঘু মানুষদের বিশ্বাসের আমানত হিসাবে কাজ করছেন। আজকে যারা বিভ্রান্ত করতে চায়, যারা মরা দল কংগ্রেসকে মাইসিম করতে চায়, ঘোরাতে চায়, এরাই ছিল বিজেপি, এরাই হয়ে গেছে হার। শুধু প্রতীকটা চেঞ্জ, এরা বিজেপির বছর হয়ে কাজ করছে। এরা সুইং করে কিছু মুসলিম ভোট ব্যাংক ভাগ করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে যেতে হয়, নিয়ে যেতে চায়। কোন বিজেপি? যে বিজেপি মুসলিমদের রক্ত লাশ দেখতে চায়। এই নরেন্দ্র মোদী জাতীয় খুনি, যার হাত থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন উনি, তার হাত দিয়ে গোদরাকাণ্ড ঘটে। আর গোদরাকাণ্ডে হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের সন্তান সন্ততি, মা বোনেদের কাউকে রক্ষা হয়নি। তাদের একেবারে রক্তের গঙ্গা বইয়ে দেওয়া হয়েছিল। এই নরেন্দ্র মোদীর হাত থেকে এখনো রক্তের দাম মিটে যায়নি। সেই মোদী
কিসের বিনিময়ে? অর্থের, অবৈধ অর্থের বিনিময়ে। অবৈধ অর্থ, ক্ষমতা চাই, চেয়ার চাই। মুসলিম সমাজ, সনাতন হিন্দু সমাজ যারা তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে তারা ভারমে যায়। এদের অবৈধ অর্থ চাই, ক্ষমতা চাই, চেয়ার চাই, গদি চাই, নিঃস্বার্থে, আপনাদের জন্য নয়। সেই নেতারাও জানে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না। কিছু ভোট ব্যাংক কেটে কিছু অর্থ নিয়েছি, অর্থটা হজম করার জন্য কিছু ভোট ব্যাংক কেটে দিই। আর আপনাদের পরিবারের সন্তান সন্ততি, এই মা বোনেরা, বয়স্ক মানুষজন, মুরব্বী মানুষ, আত্মীয় স্বজন, প্রতিবেশী ভালো থাকলে তবেই ভালো থাকা যায়। এরা ভালো থাকুক তারা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বছর শেষে কম বেশি লক্ষাধিক টাকার সুবিধা নিক, এতে ওদের খুব মন খারাপ। মন খারাপ, তাদের ঘুম হয় না। মরু বসায় মরুক, বিজেপি ক্ষমতা আসুক, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক। আমি পরিষ্কার বলি, কাউকে অতীত নিয়ে কামড়া কামড়ি আমি পছন্দ করি না। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আমার দরকার নেই। কাউকে ইংরেজির মতো ভাষা প্রয়োগ করার আমাদের সাধে না। আমরা অতীত নিয়ে কামড়া কামড়িতে নাই, আমরা বর্তমান ভবিষ্যৎ নিয়ে আছি। কিন্তু আপনাদের অবৈধ অর্থ চাই। পরিষ্কার বলি, আপনারা যতই চেষ্টা করুন বিজেপিকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য কিছু ভোট ব্যাংক কেটে, সফল হবে না। আপনাদের অপরাজনীতি কখনো সফলতা পাবে না। আর আমরা বাংলার জমিনে, ইটাহারের জমিনে কোন সাম্প্রদায়িকতা করতে দিব না, কোন বিজেপিকে 1 ইঞ্চি জমি দেব না। আর আগামী 100 বছর বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, আমি ক্লিয়ার আপনাদের বলে গেলাম। আপনারা মিথ্যাচার করতে জানেন। বিজেপি পার্টি যাদের মুখ থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মিথ্যায় ভরা, মুখ খুললে শুধু মিথ্যার বাক্স মুখে বসানো আছে, মুখ খুললেই মিথ্যা আর মিথ্যা। এই মিথ্যাচারের দল তারা এখন ভর করেছে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিমের উপরে। তারা বলে আমরা বিধানসভায় থাকি, আমাদের হোস্টেলে বিজেপির এমএলএরাও থাকে, সরকারি হোস্টেল। বিজেপির এমএলএরা বলে যে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না। পাশাপাশি আমার ঘরের পাশে 2-3টা বিজেপি এমএলএর ঘর। তারা বলে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না, কিন্তু কিছু মুসলিম লোক, কিছু হাতের লোক আমরা খুঁজছি আপনাদের ভোট ব্যাংক কাটার জন্য। আর বিজেপির এমএলএও জানে তারা ক্ষমতায় আসতে পারবে না। আর কংগ্রেস, সিপিএম এর কথা কি বলবো, এরা তো বাংলায় ক্ষমতায়। মাদ্রাসাগুলোকে তো সন্ত্রাসবাদের আখড়া বলতো, বুদ্ধতে ভট্টাচ। সিপিএম তো ধর্মকে বলতো আপনি নাস্তিকবাদী। কংগ্রেসের আমার তো বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। কি করেছে, কেন রক্ষা করতে পারেননি? আপনারা মরা দল, আপনাদের মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছেন। কংগ্রেস, সিপিএম ক্ষমতায় ছিল, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর সেই ধ্বংসস্তূপ থেকে জয়গানের পতাকা উনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আধুনিক বাংলা তৈরি করেছেন, যেখানে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভাতৃত্ব চিরন্তন বন্ধন অটুট আছে। যে কোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। তবে মানুষের সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধন থাকবে, ভালো থাকবে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, কাউকে অসম্মানিত, কষ্ট দেওয়ার মতো কাজ আমি করবো না। আমার হাত দিয়ে ন্যায় পরায়ণতার বাইরে কাজ হবে না। হ্যাঁ, এইদিকেও কিছু নেতা ছিল যারা বিধবা ভাতা পর্যন্ত ব্যাংক থেকে তুলে দিলে কমিশন খেয়ে, সেই নেতাগুলোকে আমরা আনুষ্ঠানিক বিদায় দিয়েছি। এরা দলে ঢোকার জন্য অনেক নেতাকে আমাদের ধরতো। আমি বললাম না, আমি ন্যায় সত্যের সঙ্গে থাকবো, আপনাদের মিথ্যাকে আমি সত্য দিয়ে ঢাকবো। আপনারা যত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুন, মিথ্যাচার করুন, কুৎসা করুন, গীবত করুন, পরনিন্দা করুন, আমি আমাদের উন্নয়ন দিয়ে, সত্য দিয়ে আপনাদেরকে ঢাকবো, উন্নয়ন দিয়ে জবাব দিব। এটা আমার কাজ, এই কাজ আমি করে যাবো। কে কি দুনিয়ায় করছে সেটা আমার দেখার দরকার নেই, আমি দেখতে যাব না। এই নীতিতে আমি চলি। রাজনীতি করলে নীতি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। যাদের নষ্ট টিম যেমন কোনো কাজে লাগে না, ফেলে দিতে হয়, তাহলে নষ্ট রাজনীতির কোনো নীতি নেই, আদর্শ নেই।
আজ কংগ্রেস, কাল তৃণমূল, পরশু সিপিএম, পঞ্চায়েতে সব পার্টি টিকিট বিক্রি করবো, বিক্রির কথা নেই। মানুষ আপনাদের চালাকি ধরে ফেলেছে, আপনাদের জারিজুরি ফাঁস হয়ে গেছে। এখন বিদায় নেওয়ার পালা, মানুষ আপনাদের বিদায় দিয়েছে। অল্প একটুকু বেঁচে আছে, আপনারা বিজেপি অবৈধ টাকার বস্তার উপরে শুয়ে আছে, সেই টাকা নিয়ে আপনারা কংগ্রেস সিপিএম ভোট ব্যাংক ভাগ করতে চান। আমি বলি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে থাকুন। অনেক লোক ভাবে আমরা এমনি এমনি সুবিধা পাই না, অন্য রাজ্যের সরকার দেয় না, অন্য রাজ্যে শান্তি সম্প্রীতি নেই। এখানে কিছু লোক গুজব অপপ্রচার ছড়ায়। এই তো কিছুদিন আগে বলতে নাকি ওয়াকফের সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে দিয়ে দিয়েছে। এত মিথ্যাচার, উৎসাহ, গিবত, যে ওয়াকফের আইন সংশোধন করতে চাইল বিজেপি। হঠাৎ করে বিজেপির সংখ্যালঘু উগ্র বিরোধিতা তৈরি হয়ে মাথায় পোকা নড়ে যায়। তারা হঠাৎ করে বললো না, ওয়াকফের আইনটা আমরা সংশোধন করব। কি দরকার আছে ব্রিটিশ পিরিয়ড থেকে মুসলিমরা আল্লাহর রাস্তাতে সম্পত্তি দান করেছে, আপনি কেন সংশোধন করবেন? না, করতে হবে, সংখ্যালঘু বিরোধিতা করতে হবে। করতে গেলেন এটা আরো কিছু নেতা মুনাফিকের কাজ করেছে, আমি নাম বলবো না। আমাদের ওইদিকে দূরে আপনারা চেনেন, তারা বিজেপি সুকান্ত মজুমদারের কাছে আপনাদের অঞ্চলের এক নেতা। আমাকে বালুঘাট থেকে একজন ফোন করছে লোকসভা ভোটের সময়, অমুক ব্যক্তি বলছে আমি এই পদে আছি, কিছু টাকা দেন, বিজেপির ভোট করে দেন। আমি নাম বলছি না, নাম বললে মুখ দেখার জায়গা পাবেন না, আল্লাহ তাআলা বিচার করবে, জনগণ বিচার করবে। নাম বললে আমি, আমার শত্রু হলো কারোর নাম, আমি উচ্চারণ করি না, কারো ক্ষতি চাই না। এই রাজনীতি আমার পরিবার শিখায়নি। মিথ্যাচার করা, অসৎ কাজ করা, দুর্নীতি করা, এই ধরনের রাজনীতি আমার পরিবার শিখায়নি। আমাদের পারিবারিক শিক্ষা মানুষকে ভালোবেসে বিশ্বাস আস্থা রেখে রাজনীতি করতে হবে। তাই এই লোকেরা সুকান্ত মজুমদারকে জিতালো, কেন্দ্র ওয়াকফ আইনের ভোটাভুটি হলো, বিজেপির এমপির সংখ্যা বেশি, তারা আইন পাশ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কলকাতাতে মিটিং করেছেন, মিছিল করেছেন, অন্য রাজ্যের দুই একটা মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন, আমাদের কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্টে কেস করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বললেন, মুশারফ তুমি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশে রানী রাসমণি রোডে ওয়াকফের আইনের সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করো, সবাইকে ডাকো। আমরা 50-75 হাজার লোক নিয়ে আন্দোলন করে বললাম, আমরা জীবিত থাকতে, আমাদের দেহে শ্বাস থাকতে, এক বিন্দু রক্ত থাকতে, বাংলার জমিন থেকে কেন্দ্রের বিজেপিকে জমি আমরা নিতে দেব না। এই পরিষ্কার আন্দোলন আমরা কর্মসূচি করেছিলাম। তবু জোর করে কেন্দ্র এমপির সংখ্যা বেশি বলে তারা আইন পাস করান। আইন পাস করলে মাত্র 11-21টা ওয়াকফের সম্পত্তি আছে 2-4 শতক। কিছু কিছু লোক এমন করে বলছে নাকি সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ সব সম্পত্তি নাকি কেন্দ্র চলে যাবে মুখ্যমন্ত্রী আমাদের সরকারের ভুলের জন্য। সব থেকে মিথ্যাচার কথা, হাস্যকর খবর। আমি আজকে মাইকের দায়িত্ব নিয়ে বললাম, এই মিথ্যাচার কি বলতে আপনারা কান দেবেন না। আমি দায়িত্ব নিয়ে মাইকে বলে গেলাম, 1 ইঞ্চি কেন্দ্র মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, পীরের মাজার হোক, আর এমনি সম্পত্তি হোক, আর ওয়াকফের সম্পত্তি হোক, 1 ইঞ্চি দিতে পারবে না। যদি কেন্দ্র নিয়ে নেয় আমি রাজনীতি ছেড়ে দেবো। এত বড় কথা আপনাদের সামনে বললাম। কিছু বিভ্রান্ত করার জন্য মোবাইল আর সোশ্যাল মিডিয়ায় কিছু লোক বিজেপির টাকা দেওয়া, ওই টাকাতে তারা এগুলো নিউজ করে বেড়ায়। বামফ্রন্টের ভুলে 1980 সালে কবরস্থান, মসজিদের জায়গা 1 নম্বরের খতিয়ান লেগেছিল তাদের আইন। আমাদের সরকার সে আইনটা ঠিক করবে। বামফ্রন্টের ভুল আমাদের সরকার ঠিক করবে, যাতে মুসলিমদের ব্যবহারের নামে হিন্দুদের মন্দির তাদের ব্যবহারের নামে থাকে। কে করবে? তৃণমূল কংগ্রেস সরকার ঠিক করবে। কার করা ভুল আইন? বামফ্রন্ট 1980 সালে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেকক্ষণ ধরে আপনারা আছেন, আপনাদের সীমান্তপুরের যে দাবি দাওয়াগুলো আপনারা বলেছিলেন, নিশ্চয়ই সব কাজ একেবারে করা যাবে না অবমাননার জন্য। এই যে আমরা উন্নয়ন করছি, উদ্বোধন করছি, ফেসবুকে চলছি,
অন্যায় মেয়েরা বলে বন্ধু তুমি এত টাকা কোথায় দিলে, কোন দপ্তর থেকে নিয়ে আসলে উন্নয়ন আসবে? আমি বললাম আমি করিনি। মানুষের ভালোবাসা, বিশ্বাস, আস্থা আছে। মানুষের দাবি কলকাতার বুকে তুলি, কলকাতায় পৌঁছে দিই বলেই তো আজকে সারা পশ্চিমবঙ্গের মানচিত্রে, কলকাতার মানচিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের অভিভাবিকা, যিনি সর্বোচ্চ নেত্রী, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যিনি বিপদ আপদ দুর্যোগ দুর্বিপাক হলে মানুষজনকে বাঁচাবে, তিনি আজকে ইটাহারের নাম মুখস্থ করে নিয়েছেন। বাংলার বুকে, কলকাতার বুকে ইটাহারকে সর্বোচ্চ মানচিত্রে পৌঁছে দেওয়ার কাজ আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি করে দিয়েছি। আজকে আমি চাই না কোনো বিপদ আপদ দুর্যোগ দুর্বিপাক প্রাকৃতিক দুর্যোগ হোক, এগুলো আপনাদের নদী মাতৃক এলাকা। যদি একটা বন্যায় হয়, কথার কথা 17 সালে তো হয়েছিল, আবার তো হতে পারে, তখন এই যে ইটাহারের নাম কলকাতার বুকে আমি মানচিত্রে পৌঁছে দিয়েছি, এর কারণে আমি থাকি আর না থাকি, এই আপনাদের ছোট ভাই বন্ধু সন্তান, আমি এমএলএ না, শুধু আপনাদের ভাই বন্ধু সন্তান, ব্রাদার ইসলাম, আপনাদের ভাই বন্ধু সন্তান। এর জন্য ইটাহারে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা, খরা হলে মানুষের ক্ষতিপূরণ, বাড়ি ঘর সম্পত্তি, পরিবারের জন্য ইটাহারের নাম যেহেতু মানচিত্রে পশ্চিমবঙ্গে পৌঁছে দিয়েছি, মুখস্থ করে নিয়েছি, আমি না থাকলেও হাজার হাজার কোটি টাকার সুবিধা ইটাহারবাসী চিরজীবন পাবে, এই কাজটা আমি করে দিয়েছি। তাই এসআইআর করে দেখলেন তো, এই সাম্প্রদায়িক পার্টি বিজেপি কিছু মুসলিম ভোট ব্যাংক মাছ দেওয়ার জন্য এসআইআর করল। তারা ভেবেছিল যে মুসলিমদের কাগজপত্র কম আছে, এসআইআর করে নেব, তাদের বাদ দিয়ে দিব, ভোট আসবে। তারা তো সবাই তৃণমূলকে দিন শেষে ভোট দেয়, মন খারাপ করে এদিক যদি ভাই ভুল ত্রুটি হয়, কিন্তু বৃহৎ স্বার্থে জোড়াপুরকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, প্রার্থী সবার ব্যক্তি পছন্দ নাও হতে পারে, কিন্তু জোড়াপুরকে ভোট দেয়, তাই মুসলিমদের কিছু ভোট বাদ দিয়ে হবে। আমাদের ব্লকের এক অফিসার বলছে, স্যার কি বলবো, দুঃখের কথা, দিল্লি থেকে অবজারভার এসে বলছে স্যার আমি আসছি আপনার বাড়িতে, কি ব্যাপার দেখুন, তিনি হিন্দু অফিসার, তিনি বলছে এটা কোনো কথা হলো? আপনাদের মুসলিম ভোট ব্যাংক বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র দেখুন, কিন্তু যখন দেখলো মুসলিমদের ভোট ব্যাংক বাদ যায়নি, আমাদের হুঙ্কারে আমাদের তৃণমূল কংগ্রেসের বিয়ের জন্য, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, মেম্বার হারাজিতাদের জন্য পরিশ্রম করে তারা এন্ট্রি করলো, ফর্ম ফিল আপ করলো, যারা বাইরে আছে তাদেরও করে দিয়েছে। এখন তারা পাইকারা শুরু করেছে বিজেপির বছর নির্বাচন কমিশন। কি দিল্লিতে যখন বাঙালিদের হেনস্থা করা হয়, বাঙালিদের বাংলাদেশি বলে গুরগাঁও হরিয়ানাতে মারধর নির্যাতন করা হয় পুলিশ দিয়ে, তখন আমি 1 মাস 13 দিন আন্দোলন করেছিলাম, বুলন্দর মানব মিছিল করেছি, মোহাম্মদপুর থেকে বলে হাটগাছি। দিল্লিতে আইপিএস র্যাঙ্কের অফিসারের সঙ্গে তর্ক বিতর্ক, লজিক্যালি হিন্দি ইংরেজিতে যুক্তি তর্ক করেছি, নোটিশ পাঠিয়েছি, দিল্লিতে আমার পরিচিত লোককে পাঠিয়েছি, তাদের নির্যাতন বন্ধ করতে বাধ্য করেছি। তখন তো কংগ্রেস সিপিএম বিজেপি ছিল না, রাস্তায় কে ছিল? আপনাদের ভাই বন্ধু সন্তান নেতা কর্মী। 1 মাস 14 দিন ক্যাম্প চালিয়েছি পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার জন্য। তখন তো কেউ ছিল না, আমরাই ছিল। কেন ছিলেন না? 4 বছর কোথায় পালিয়ে গেছিলেন? 4 বছর আমরা যাত্রা, রাজনৈতিক কীর্তন, খেলাধুলা, 4 বছর খাটলাম, গেলাম, নির্বাচন কমিশন মিটিং মিছিল ডেপুটেশন করলাম, উন্নয়ন করলাম, আর্থিক সাহায্য আমরা করলাম, সব জায়গায় যাত্রা থেকে নাম কীর্তন পর্যন্ত। আর 4 বছরের কাজ আপনি 1 বছরে করবেন? সম্ভব হয় না। আপনারা পালিয়ে গেছেন। এটার প্রতি দরদ থাকলে, এটার মানুষকে ভালো থাকবে না, দরদ থাকলে, মানুষের সেবা করতে থাকলে, চাইলে চেয়ার না থাকলেও করা যায়, আপনারা করেন। আর শ্রীমন্তপুরের কাজগুলো কেন করেন? আজকে মৌলভপুর থেকে ভাঙ্গা ব্রিজ, আজমির পাড়ার ভিন্ডাবাড়ির কাজ কেন করেনি? আগে পাতমনি আমার বিখ্যাত স্ট্যান্ড, যেখানে চা খেতে যান আপনারা, আমিও মাঝে মাঝে খেয়ে যাই, সেই পাতমনি থেকে দুর্গাপুর পাঠাটি, এটা এত সুন্দর রাস্তা 20 কোটি টাকায় কেন করেন? কেন? এমনি ভোট পেয়ে যাচ্ছিলেন বলে উন্নয়ন করবেন না? তা হতে পারে না।
আর উন্নয়ন করতে গেলে আগের এমএলএ মন্ত্রীদের মাটির প্রতি দরদ থাকতে হবে। এই দরদ তাদের নেই, বসে বসে ভোট পেয়ে গেছে। কি করে উন্নয়ন করবে? তাই এখন আবার বলছে যারা দিল্লি, মুম্বাই, কেরালা আছে, তারা যদি এবছর ভোট না দেয় তাহলে নির্বাচন কমিশন নাকি বিজেপি বলছে আমরা ডেলিগেশন পাঠাবো বিজেপি পক্ষ থেকে, বলবো এটা জারি চুরি জাল চুরি করে ভোটগুলো তুলে রেখেছে। এটা বাংলাদেশ। এদেরকে এবার বিধানসভায় ভোট না দিলে ভয়ে বাংলাদেশি তারা ভোট দিতে আসবে না। আমরা বাংলাদেশি ধরে নেব, তাদেরকে কি ভোটার করে দিব, তাদেরকে নাগরিক থেকে বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যা ভয় দেখাবো। আমি বলি বিজেপি বন্ধু, আমরা মৃত্যুকেও ভয় করি না। মানুষের সেবা করে করতে এসেছি, দিন রাত পরিশ্রম করে সেবা করব। আপনি আমাদের ভোটাধিকার বাদ দিন। দিল্লি, কেরালা যারা আছে তারা মাসে মাসে ভোট দিতে আসবে। আর যদি কেউ একজন কোনো কারণে না আসতে পারে তাদের ভোট আপনি বাদ দিবেন, হবে না। আপনি ভোট বাদ দিবেন আর আমরা বসে বসে এখানে ললিপপ খাবো, বিড়ি খাবো, এটা হবে না। আমরা লড়াই সংগ্রাম করে একটা ভোট বাদ দিতে দিব না, এটা পরিষ্কার আমরা বলছি। তাই আপনারা সজাগ সচেতন থাকুন। এই সাম্প্রদায়িক পার্টি বিজেপি পার্টি হারিয়ে গেছে, কিন্তু এদের ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। এরা এখন পিছনের রাস্তা দিয়ে অন্ধকার গলি দিয়ে ক্ষমতায় আসতে চায়। আর রক্ত লাশায় লাশ নির্মসিত হওয়ার লাশের উপর রাজনীতি করে। তাই আমি 2-3 মিনিট বলবো, সেগুলো একটু আসতে। তাই 21 সালে আপনারা সীমান্তপুরবাসী এলাকার মসজিদ ঈদগাহবাসী এলাকার লোক জনতায় নেতা হয়ে গেছিলেন। কংগ্রেস সিপিএম 2-4 জন করলো। আপনারা বিজেপি যাতে 21-এ ক্ষমতায় না আসে সেই কারণে জনতায় নেতা হয়ে এই জোড়াফুলকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় 21 সালে মুখ্যমন্ত্রী করেছিলেন। ইটাহারকে জোড়াফুলকে জিতিয়েছিলেন। আর যদি সেদিন ক্ষুদ্র স্বার্থে কংগ্রেস সিপিএমকে ভোট দিয়ে ভোট ভাগ করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকতে পারত আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে এই সংখ্যালঘু মুসলিমদের আজকে অলিতে গলিতে মালদা রায়গঞ্জের বুকে লাশ উড়াতে হতো। বিজেপি এতটাই খতরনাক পার্টি। তাই ষড়যন্ত্র চক্রান্ত এদের শেষ হয়নি। এরা দাঙ্গা বিশৃঙ্খলা করে কংগ্রেস সিপিএম। আমি তো সেদিন নন্দীগ্রাম গেলাম, নন্দীগ্রামে শুনলাম বিরোধী দলনেতা প্রচুর টাকা দিয়ে মুসলিম মানুষদের আইএসএফ এ পাঠাচ্ছে যাতে ভোট ব্যাংক কিছু কেটে যায় আর বিজেপিরা জিতে। এই কাজ তারা করছে। আপনারা সজাগ সাবধান থাকবেন। এটা আরো এটা শুরু হবে নিজের স্বার্থে, আপনাদের জন্য নয়। 26 সালে ভোটের দিন এই 6টা সাড়ে 6টা হতে হতে দেখবেন তারা ঝাঁপ বন্ধ করে দিয়েছে। তারা বিজেপি টাকা নিয়ে ভোট করে ঝাঁপ বন্ধ করেছে। আপনারা কেঁদে কেঁদে মরে গেল, ধোঁয়া পড়ে পড়ে শেষ করে দিল। আপনারা যা করবেন বিরক্ত হয়ে গেল। কংগ্রেস সিপিএমের লোক ডাকলে 26-এর ভোটের পরের দিন আর পাবেন না। 10 মিনিট মাটি করে ফেলে দিল আর খুঁজে পাবেন না। কারণ তারা তাদের অর্থ, তাদের চাহিদা, তাদের নিজের স্বার্থ পূরণ করার জন্য এসছে। আপনাদেরকে দেখিয়ে নেতা হতে চায়। তাই আর কথা না বাড়িয়ে সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে। আমি চলে গেলে তো বন্ধ নেই, আমাদের মিষ্টিটা দেওয়া চলে বলেই বলবো। আমার তো বলা উঠছে কত ভাষণ নেই। যাকে আমি এটুকুই বলবো যে মা বোনেরা দূর থেকে এসছে, মা বোনেরা আপনারা চলে যান, আপনারা চলে যান। আমি এটুকুই বলবো, নিজের স্বার্থে আপনাদেরকে বিক্রি করতে চাই, বিক্রি করতে এসে বিক্রি পাচ্ছে না ক্ষমতার অর্থের জন্য। কিন্তু মানুষ আমাদের অবাঞ্ছিত করেছে, মানুষ পরিত্যক্ত করেছে। আর যে লোক বিচারের বুকে সাম্প্রদায়িক করতে চাই 21 সালে সবাইকে দিবে। বস
আর আমিও খাবো কিন্তু এলে কালা রুটি খেয়ে যাবো আমি, তোমরা খাওয়ার না খাও, আমি না খেয়ে যাবো। আমি যেটা বলতে চাই যে আপনারা যতই জারি জড়ি করুন, যতই বিজেপিকে ক্ষমতায় আনতে চান, বিজেপি পার্টি বাংলা থেকে নিশ্চিন্ত হয়ে গেছে, তাদের ধ্বংসের দ্বার প্রান্তে গেছে। বিজেপি পার্টির দুর্ভিক্ষ চলছে, তারা আর ঘুরে আসতে পারবে না। আপনারা যতটাই চেষ্টা করুন, মুসলিম ভোট ব্যাংক ভাগ করা যাবে না। মুসলিম মানুষকে তো বোকা ভাবার দরকার নেই। 21 সালে যখন ভোট চলছিল, পিছনে বাদিকে বৃষ্টিওয়ালা পিছনে 21 সালে যখন ভোট চলছিল, এমনকি বাংলাদেশ থেকে আমি বিশ্ব ইস্তেমায় প্রতি বছর যাই বাংলাদেশ, ওখান থেকে আমাকে ফোন করছিল যে মুসলিম মানুষ ভোট ভাগ করে দিচ্ছে না তো। সারা ভারতবর্ষের মুসলিম সমাজ তাকিয়েছিল যে বাংলার মুসলমান মানুষ কি করে, বাংলার মুসলমান মানুষ কি করে। মিষ্টি গন্ডগোল করিও না, মিষ্টি সবাই দেবে, আমি আজকে আর কিনে নেওয়া হবে। তাহলে ওই সময় আপনারা 21 সালে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলেন বলে সারা বিশ্বের মুসলিম মানুষ আপনাদের প্রশংসা করেছিল, আপনারা প্রশংসিত হয়েছিলেন, আপনারা সম্মানিত হয়েছিলেন। যারা বলতো মুসলিম মানুষজন এক নেই, ঐক্যবদ্ধ নেই, তারা ছোট ছোট স্বার্থে ভোট ব্যাংক ভাগ করে দিলে, তাদের মুখে চুনকালি মাখিয়ে আপনারা যে জ্ঞানীবৃত্ত বুদ্ধিসত্তা বুদ্ধিমত্তার পরিচয় নিয়েছিলেন, সেটা একটা ইতিহাস বলি। বাদী গেলেন তো বাদী গেলেন, তাহলে আপনাদের দিয়ে বলবো বাদীকে বাদী, বাদীকে বাদী, বাদীকে বাদীকে, যারা মিষ্টি নেবে বাদীকে লাড্ডু নেবে। আর মেয়েদেরকে মহিলাদেরকে কি দেওয়া হচ্ছে? মহিলাদের দেওয়া হচ্ছে, বাহ, দেখুন তো মহিলারা কত কিছু আসলে ভালো নিয়ে যাচ্ছে। তোমরা আর কবে শিখবে? আমি শুধু বলবো, ওই সময় আপনারা প্রশংসিত হয়েছিলেন। এবারও ওই কংগ্রেস সিপিএম বিজেপির দিনও শেষ, বেলাও শেষ, তাদের খেলাও শেষ। আর আমরা পরিষ্কার বলছি যে আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন, আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থাকবেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ স্বার্থে আপনাদের পরিবারকে বাঁচাতে এবং আপনাদের উন্নয়ন করতে, শান্তি সম্প্রীতি করতে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে ক্ষমতায় রাখতে হবে, তৃণমূল কংগ্রেসকে বারে বারে ক্ষমতায় রাখতে হবে। মিষ্টি আপনার শেষ, আর আমরা বক্তব্য বাড়ানো হয়নি। তাহলে আমি আরো 2-3টা প্রোগ্রাম আছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সুজিতে মেম্বারদেরকে সবাইকে, যে আপনারা 7 তারিখের প্রস্তুতি নিয়ে নেন। যত টোটো অটো সাইকেল মোটরসাইকেল যা আছে সব বুক করে নাও। আপনাদের থেকে হেঁটে মিছিল যাবে প্রয়োজনে এসআইয়ের বিরুদ্ধে, আর আগামী ভবিষ্যৎ ভালোর জন্য একটা উত্তর বঙ্গোপসাগরের তরঙ্গের ঢেউ উত্থাপন করতে হবে। যে তরঙ্গের আর এই ধরনের অশুভ শক্তি করতে চায়, তাদেরকে ভেসে নিয়ে যাবে। এই কাজটা আপনাদের খুব সুন্দর সুন্দর ভালো হলো। ভারত মুরব্বী চাচারা ওখানে উপস্থিত ছিলেন, আমি দেখলাম, তাদেরকে সম্মান জানাচ্ছি, মা বোনদের সম্মান জানাচ্ছি। আর ভাই বন্ধু আত্মীয় স্বজন বিভিন্ন বুথ থেকে যারা এসেছেন, তাদেরও আমি ভালোবাসা সম্মান জানিয়ে এখানে মুরব্বীরা যারা উপস্থিত ছিলেন তাদেরও আমি অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লক সভাপতি রীনা মঞ্চের সমিতির সভাপতি আর
আমার অতীত অত্যন্ত ঘনিষ্ঠ অঞ্চল অবজারভার নরকর্মী অভিনেতা সহকারী সভাপতি তাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সামনে কে আসবে না স্যার বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই স্লোগান দাও, মা মাটি মানুষ জিন্দাবাদ। মানব মানব এদিকে আসুন। না বন্দে মাতরম, আমাদের মানুষ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।